আমি সিকেডি রোগ বা কিডনি ডিজিজের জন্য অতীত ভিডিওগুলির মধ্যে যেসব গবেষণাগুলি আমি উল্লেখ করছি, এবং ওইটা শুধু ছিল লাইফস্টাইল পদ্ধতি, ওইটা সাধারণের জন্য বোঝা অনেকটা জটিল হয়ে যাবে। ওইখানে বেকিং সোডা ব্যাপারে আলোচনা করা হয়েছে। তবে এখন সহজ একটা চিকিৎসা পদ্ধতি, সেটা আমি আলোচনা করতেছি এই জন্য আমি এটা প্রয়োজন মনে করতেছি। তার কারণ হলো আমার একজন মোতাল্লিকিন আইসিইউতে ভর্তি আছে সিকেডি রোগে। তার ক্রিয়েটিনিনের মাত্রা অনেক বেশি, যার কারণে তার কিডনি এই মারাত্মক অবস্থার কারণে তার পটাশিয়ামের মাত্রা নাকি কমে গেছে এবং সোডিয়ামের মাত্রাও কমে গেছে, যার কারণে সে এখন অত্যাধিক হাই প্রেসার এবং মুমূর্ষু অবস্থা হওয়ার কারণে আইসিইউতে ভর্তি আছে। দোয়া করতেছি যদি আল্লাহ পাক তাকে সুস্থ করে, তাইলে সে আমার এই ব্যবস্থা ফলো করবে। এবং শুধু সে কেন, আরো অন্য অন্য যারা কিডনি রোগী আছে, যারা আমার এই ব্যবস্থাপত্রের মধ্যে আস্থাশীল, তারাও মানতে পারবে। সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আমি আপলোড করতে চাইতেছি, এবং সংক্ষিপ্ত আকারে। আসলে কিডনি রোগীদের, এই সিকেডি রোগীদের কোনো চিকিৎসা নাই, সোজা কথা। শুধুমাত্র লাইফস্টাইল, খাওয়া খাদ্য এবং সাপ্লিমেন্ট, এটাই, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু নেফ্রোলজিস্ট এখানে যাওয়া যাবে অনেক আজমত ভক্তি নিয়া, কিন্তু এর বাইরে আর কিছু করতে তো না। ওই পরে ডায়ালিসিসের সীমায় যদি চলে যায়, ডায়ালিসিস হইলে এদের কৃতিত্ব, নয়তো রিভার্স হওয়ার কোনো ব্যবস্থা নাই। তবে আমি আমার ক্ষেত্রে এই প্রক্রিয়ায় আমি আমি আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি। সেই জন্য আমি এই ব্যবস্থাপত্র দিতেছি, প্রণয়ন করতে আছি। যেসব রোগী 1.5 দিকে চলে গেছে অ্যাসকিটিনিনের মাত্রা, এরা এই ডায়েট ফলো করবে। 50 গ্রাম চাউলের ভাত অথবা 1 কাপ ভাত খাবে, এর বেশি নয়। কেননা ভাত রুটিটা হইল কার্বোহাইড্রেট, এটা কিডনি সহ্য করতে পারে না। যেহেতু কিডনিটা দুর্বল, জয়ীফ, শিশু বাচ্চার মতো হয়ে গেছে। শিশু বাচ্চা যেরকম নাকি শক্ত এবং অধিক ভিটামিন যুক্ত খাদ্য খাইতে পারে না, এমনই ধরনের হয়ে গেছে। তো সেই কারণে তাকে সহজ খাদ্য দিতে হবে, যেন ওভারলোড না হয়। এই জন্য কার্বোহাইড্রেট, ভাত বা রুটি, এটা এই অবস্থায় এর বেশি যেন গ্রহণ না করা হয়। 50 গ্রাম চাউলের ভাত অর্থাৎ 1 কাপ পরিমিত ভাত, এর বেশি না। বাদ বাকি ধরেন তরকারি দিয়ে পেট ভরবে, তরকারি বাড়ায় খাবে। যেমন তরকারি ধরেন মিষ্টি কুমড়া আছে, পেঁপে আছে, পেঁপেকে অর্ধ সিদ্ধ করে পানি ফেলে দিলেই পটাশিয়াম মুক্ত হইল। তখন পেঁপে তরকারি অথবা মিষ্টি কুমড়া তরকারি বেশি করে লইয়া পেট ভরবে। লাউ বা কদু আর চাল কুমড়া, এইগুলিও খাওয়া যাইতে পারে প্রচুর পরিমাণে ভাতের বিকল্প হিসাবে। কিন্তু ভাত বেশি খাওয়া যাবে না। রুটি যদি খায়, একটা রুটি খাবে, এর বেশি নয়। বাদ বাকি তরকারি দিয়া পেট ভরবে। এইভাবে সে দৈনিক 6-7 বার খাবে। একবারের খাওয়া কয়েকবারে খাবে, 3 বারের খাবার খাবে মিনিমাম 6 বারে, অল্প অল্প কইরা। বেশি বেশি যেন না খায়। বেশি খাইলে কিডনি সেটা ছাকতে পারবে না, তখন কিডনি ফেল মারবে। আর তাকে সবসময় কাজ দিতে হবে। যেহেতু আপনি অল্প খাইলেন, সেহেতু আপনাকে ঘন ঘন খাইতে হবে, একবারে না খেয়ে। সেই জন্য 6-7 বারে খাবেন 2। আর পেটকে ক্ষুধার্ত থাকা যাবে না। আপনি ক্ষুধার্ত থাকলেও কিডনি ড্যামেজ হয়ে যায়, কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য সবসময় তাকে সার্ভিসে রাখতে হবে। আবার তাকে বেশি কাজ দেওয়া যাবে না। এইভাবে যদি 6-7 বারে যদি এই পরিমাণ যদি অল্প অল্প খায়, তাইলে তাকে সবসময় কি কাজ দেওয়া হইল, তখন আস্তে আস্তে কিডনি রিভার্স হবে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যখন নাকি আপনার কিছুদিন পরে যদি কিডনির অ্যাসকিটিনের মাত্রা বাড়ে, তখন আপনার ভাতের পরিমাণ বা রুটির পরিমাণও বাড়াইতে পারেন, কোনো ভয়ের কোনো কারণ নাই। এরপরে আপনি পানি খাবেন অতিরিক্ত না। অনেক ডাক্তাররা বলে পানি বেশি করে খাইবা। যেহেতু কিডনি দুর্বল, সেহেতু তার ছাকন ক্ষমতা তো কম,
থাকতে না পারলে তো এটা বডিতে চলে আসবে, পানি নেমে যাবে শরীরে। তো আমার ফর্মুলা হইল, আপনি পানি যেই পরিমাণে আপনার ভিতরে পানি টানে ওই পরিমাণ পানি খাবেন, জবরদস্তিমূলক পানি খাইবেন না। ওই যে বেশি করে পানি খাও, হ্যাঁ, এটা একটা মূর্খতা। এই মুখস্থ বিদ্যায় কাজ হবে না, কিডনির রোগ সারবে না মুখস্থ বিদ্যায়, বই ফইরা। বাস্তব অভিজ্ঞতা লাগবে। পানি খাইবেন যেই পরিমাণ আপনার ভিতরে টানে ওই পরিমাণ পানি খাইবেন, অতিরিক্ত নয়। এরপরে দুটা সাপ্লিমেন্ট খাইবেন। যেহেতু কিডনি রোগের কোনো চিকিৎসা নাই, ওষুধ নাই, যে এই ওষুধ খাইলে আপনার কিডনির যেসব শিরা বিন্যাস গুলি আছে ভিতরের জালিকা বিন্যাস ওইগুলি ফিরে আসবে, ওইগুলো ঠিক হয়ে যাবে, এই ধরনের কোনো ওষুধ নাই। এই জন্য দুটা সাপ্লিমেন্ট খাইবেন। একটা হইলো হাইপোফস বা রেমোফস। হয়তো হাইপোফস খাইবেন 666 মিলিগ্রাম প্রতি ট্যাবলেট ডেইলি, সকালে খাইলেন নাস্তার পরে। এরপরে রাতে ডাইকন্ট্রোল খাইবেন। ডাইকন্ট্রোল একটা ক্যাপসুল 0.25 মিলিগ্রাম, হ্যাঁ, রাতে একটা ডাইকন্ট্রোল ক্যাপসুল খাই। এই দুটা আপনার হলো সাপ্লিমেন্ট। আর ওই ওষুধগুলির পাশাপাশি গ্যাস্ট্রিকের জন্য রেবিপ্লাজল ট্যাবলেট খাইতে হবে, সকালে একটা, রাতে একটা। এটা সহায়ক। এই পদ্ধতিতে আপনি চালাইতে থাকেন। এরপরে আস্তে আস্তে যখন নাকি আপনার কিডনি রিভার্স হবে, তখন আপনি ভাতের পরিমাণ বাড়াইতে পারবেন, রুটির পরিমাণও বাড়াইতে পারবেন। অ্যান্টিবায়োটিক খাইলে মারাত্মক ক্ষতি হবে কিডনির। এই জন্য যারা সিকেটি রোগী ওনারা অ্যান্টিবায়োটিক ভুলেও খাবেন না। অ্যান্টিবায়োটিক না খাইয়া মানে নিয়ম কানুন মানবেন। যেমন ধরেন আপনারা ঠান্ডা জ্বর জারি হইলে মানে প্যারাসিটামল ট্যাবলেট খাইতে পারবেন, প্যারাসিটামল, এটা কোনো সমস্যা হবে না। আর কিডনি রোগীদের সাধারণত হাই প্রেশার থাকে। যদি আপনার বয়স যদি 60-70 হয়, তাইলে আপনার সিস্টেলিক অর্থাৎ উপরেরটা থাকবে 130 ম্যাক্সিমাম। আর যদি 140-এ জায়গা, তাইলে আপনার প্রেশারটা কমাইতে হবে। সেই জন্য আপনাকে সিলনিবাস, আপনি যদি অ্যালোপ্যাথি খাইতে চান তাহলে সিলনিবাস ট্যাবলেট এইটা একবার খাইতে পারেন। এইটাই যদি আপনার প্রেশার কন্ট্রোল না হয়, তাইলে উলমিজেস্ট এএম 20 mg এটা খাবেন, আর সিলনিবাস 5 mg। যদি সিলনিবাসে যদি কন্ট্রোল না হয় প্রেশার, তাইলে উলমিজেস্ট এম 20 মিলিগ্রাম দৈনিক এক টাইম, যখন রাতে খাইলেন দুটার একটা আর কি, যে কোনো একটা। আরেকটা করতে পারেন, এই হাই প্রেশারটা কিডনির সিকিডি রোগের কারণে তো হবেই, মাস্ট। আবার তার সাথে যদি আপনার কোলেস্টেরল বৃদ্ধি পায়, অর্থাৎ এলডিএল যদি বেড়ে যায় এবং অথবা আপনার ট্রাইগ্লিসারাইড যদি বাড়ে, তবু আপনার হাই প্রেশার চলে আসবে। এটার জন্য সুন্দর কাজ করবে আপনার। এখন আপনার যদি সিকিডি রোগীও হন, তবু আপনি এটা খাইতে পারবেন। নিম পাতা বেটে তার রস নিংড়ায় নেবেন, আর পিপল পাতার রস সমপরিমাণ নিংড়ায়া আপনি ধরেন টাই গ্লাসে, ছোট টাই গ্লাসে আধা গ্লাস খাইয়ে নেবেন খালি পেটে, সকালে খালি পেটে। আর যদি রমজান মাসে, তাইলে ধরেন ইফতারের পরে বা তারাবির পরে যখন পেটটা খালি হয় তখন খেয়ে ফেলবেন। দেখবেন আলহামদুলিল্লাহ আপনার ট্রাইগ্লিসারাইডও একদম কমে যাবে, আর কোলেস্টেরল যেটার জন্য আপনার হাই প্রেশার হওয়ার জন্য দায়ী এলডিএল, সেটাও কমে যাবে, এবং দেখবেন প্রেশারও নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আপনার হাই প্রেশারের জন্য ট্যাবলেটও খাওয়া লাগবে না, কোলেস্টেরলের জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ দেখবেন আপনার হাই প্রেশার নিয়ন্ত্রণ হয়ে যাবে। সিকেডির জন্যই হোক বা কোলেস্টেরল বৃদ্ধির কারণেই হোক, দেখবেন আলহামদুলিল্লাহ প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে। আর আপনার হাই প্রেশার বা কোলেস্টেরল কমার জন্য ঔষধ ট্যাবলেট খাইলে, দীর্ঘদিন খাইলে আপনার ডায়াবেটিস চলে আসবে। একটা তাড়াইতে গিয়ে আবার আরেকটা রোগায় চলে আসবে। দেখবেন আশা করি আপনারা আমার এই পরামর্শে এই ব্যবস্থাপত্র যদি গ্রহণ করেন, আপনার উপকৃত হবেন এবং ডায়ালিসিসের পর্যায়ে যাওয়া লাগবে না, আমার দৃঢ় বিশ্বাস। আর যারা নাকি ঢাকা শহরের আশেপাশে বা ঢাকা শহরবাসী, আপনারা পিজিতে মাঝে মাঝে অ্যাসকিটিনের মাত্রাটা পরীক্ষা করে আসতে পারেন। সাদা কাগজের মধ্যে লেখলেন, আপনার নাম লেখলেন, পাশে বয়স লেখলেন, অ্যাসকিটিনিন নিচে লিখবেন অ্যাসকিটিনিন, খালি ইনি লিখলে লিখিয়া কাউন্টারে জমা দিলে আপনাকে একটা ফর্ম দিবে। ওই ফর্মে ধরেন 80 টাকা আপনার, ওই পাশে কাউন্টার আছে, ব্যাংকের শাখা আছে, সেখানে 80 টাকা জমা দিলেই
পরে ওইখান থেকে নম্বর ফালাইবে, ওই নম্বরে গিয়ে আপনি রক্ত দিবেন, পরের দিন আপনাকে রিপোর্ট দিবে। আর যে কোনো বাংলাদেশে যে কোনো জেলা টাউনে আপনার সরকারি হসপিটাল আছে, সেখানে আপনি পরীক্ষা করতে পারেন। পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতে পারলে ভালো। আর আপনি স্কিটিনের মাত্রা নর্মালে চলে আসবে, আর যখন নাকি আপনি বুঝবেন যে আপনার হাই প্রেশার আর নাই, প্রেশার কন্ট্রোলে, তাইলে বুঝবেন যে আপনার এইভাবে মানেন আলহামদুলিল্লাহ নর্মালে চলে আসছে, আল্লাহ আমাকে সুস্থ করে দিবে। আর যদি আপনি নেফ্রোলজিস্টের কেন এখানে যাইতে পারবেন, এদের কৃতিত্ব ওই ডায়ালিসিস, এর বেশি আর এদের দৌড় নাই, দৌড়ের দূরই। যত বড় নেফ্রোলজিস্ট এলো যান না কেন, হ্যাঁ, এরা শুধু এই ব্যবস্থাটাই দিবে, উপরন্ত আর ঔষধ হয়তো পাওয়ারফুল দিবে, কিন্তু ওষুধ এটাই। আর আমার এই ফর্মুলা খাদ্যটা বড় জিনিস, এই ফর্মুলা নেফ্রোলজিস্ট আমার মনে হয় জানেও না এই খাদ্যটা। আর এখানে আরেকটা কথা বাকি রয়েছে, আপনার প্রোটিন, প্রোটিন হলো মাছ, ডিম। মাছ এক পিসের বেশি খাইতে পারবেন না, কেন বেশি খাইলে এই প্রোটিন কিনে থাকতে পারে না। এই জন্য মানে 1 কাপ ভাতের মধ্যে তখন একটা মাছ খাইবেন, 1 টুকরা মাছ। আর গোস্ত যদি খান, 1 পিস গোস্ত খাইতে পারেন, তাও মুরগের মাংস, মুরগের গোস্ত। গরু গোস্ত, খাসির গোস্ত মোটেও না। গরু গোস্ত খাইবেন, তাইলে আপনার কিডনির স্কিটিনের মাত্রা বেড়ে যাবে, অর্থাৎ কিডনি ক্ষতিগ্রস্ত হবে। আর আপনার ওই বীজলাযুক্ত খাবার, যেমন পুঁই শাক, ঢেঁড়স, ওই বীজলাযুক্ত তরকারি খাইতে পারবেন না, ওইগুলি কিডনি থাকতে কিডনির কষ্ট হয়। আর আপনার পটাশিয়াম যুক্ত, যেহেতু আপনার কিডনি দুর্বল, সেই জন্য অধিক পটাশিয়াম যুক্ত খাদ্য আপনার এটা থাকতে পারে না। এই জন্য শরীরে যদি পটাশিয়াম মাত্রা বেশি বেড়ে যায়, তাইলে রক্তে পটাশিয়াম মাত্রা বেশি বেড়ে গেলে আপনার স্ট্রোক চলে আসবে, মানে হয়তো বা হাত প্যারালাইসের মতো, হয়তো পা প্যারালাইসের মতো হয়ে যাবে। এগুলো প্রাথমিক লক্ষণ। পরবর্তীতে আপনার হঠাৎ করে হার্টের স্ট্রোক চলে আসবে। পটাশিয়াম বৃদ্ধির কারণে হার্টের স্ট্রোক আসলে আর কোনো রক্ষা নাই। এই জন্য পটাশিয়ামকে নিয়ন্ত্রণে রাখার জন্য পটাশিয়াম যুক্ত খাদ্য, অধিক পটাশিয়াম যুক্ত খাদ্য আপনাকে পরিত্যাগ করতে হবে, যেমন পাকা কলা, খেজুর, এই ধরনের। আর অধিক তৈলাক্ত জিনিস কিডনি কনজিউম করতে পারে না, মনে রাখবেন, এটা থাকতে পারে না। যেমন আপনার পোলাও, বিরিয়ানি মোটেও না। ভাজা বড়ি, যেমন যেমন মুড়ি, এরপরে যেগুলি নাকি ভেজে, যেমন চিরা, হ্যাঁ, এইগুলি খাইতে পারবেন না। খাইলে আপনার ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাবে, অর্থাৎ কিডনি ক্ষতিগ্রস্ত হবে। মানে তৈলাক্ত ঘি, হ্যাঁ, এই ধরনের তৈলাক্ত জিনিস খাইতে পারবেন না। এইভাবে 1 মাস যদি আপনি মানতে পারেন, তাইলে আলহামদুলিল্লাহ আপনার কিডনি রিভার্স হবে ইনশাআল্লাহ। যদি আপনি ফল পান, তাইলে আমার মোবাইলে আপনি ফোন করে জানাইবেন। আর যদি আরো কিছু পরামর্শ চান, তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন।